গ্রামের নাম ছিল কাটাঝুরি। পাহাড় আর জঙ্গলের মাঝে ছোট্ট গ্রাম। দিনের বেলায় সব শান্ত, কিন্তু রাত নামলেই চারদিক অস্বাভাবিক নীরব হয়ে যেত। বিশেষ করে গ্রামের শেষ প্রান্তে থাকা পুরনো শ্মশানতলা। ওখানে কেউ সন্ধ্যার পর যায় না, কারণ লোকেরা বলতো শ্মশানের পাশের বটগাছের নিচে এক অশরীরী থাকে, মায়াবতী নামের এক নারী ভূত। যে মানুষকে ডাক দেয় তাকে টেনে নিয়ে যায় অন্ধকারে। গত 1 মাসে গ্রামের 3 জন লোক নিখোঁজ হয়েছে। কেউ তাদের লাশও খুঁজে পায়নি। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই গ্রামেরই একজন যুবক ছিল রিমন। তার ছোট বোন মো খুব শান্ত স্বভাবের, কিন্তু কিছুদিন ধরে মো রাতে ঘুমাতে পারছিল না। ঘুমের মধ্যে চিৎকার করে উঠত। এক রাতে মো ঘুম ভেঙে হঠাৎ উঠে বসে বলল, দাদা, জানলার বাইরে কে দাঁড়িয়ে আছে? রিমন ছুটে গেল জানলার কাছে। বাইরে অন্ধকার, কুয়াশা, কিছু দেখা যায় না, কিন্তু একটা অদ্ভুত গন্ধ আসছিল, পোড়া ফুল আর কাঁচা মাটির গন্ধ। মো কাঁপতে কাঁপতে বলল, সে আমাকে ডাকছে, প্রতিদিন ডাকছে। রিমন ভয় পেয়ে গেল। পরদিন সে গ্রামের বৃদ্ধদের কাছে গেল। সবাই একসাথে বলল, এটা মায়াবতীর ডাক, মেয়েটাকে শ্মশানে নিয়ে যাবে। বৃদ্ধরা আরো বলল, এখন একমাত্র একজনই বাঁচাতে পারে, তান্ত্রিক শিবনাথ বাবাজি। শিবনাথ বাবাজির নাম শুনেই গ্রামের মানুষ মাথা নিচু করে। তিনি থাকেন জঙ্গলের ভেতরে একটা কুটিরে। কেউ তাকে সহজে দেখতে পায় না। লোকেরা বলে তিনি ভূতের সাথে কথা বলতে পারেন। রিমন আর দেরি করল না। সে মৌকে নিয়ে জঙ্গলের পথে রওনা দিল। জঙ্গলের ভেতর বাতাস ঠান্ডা, গাছের পাতায় পাতায় যেন ফিস ফিস শব্দ। অনেক দূর হেঁটে তারা পৌঁছালে একটি কুটিরে। কুটিরের সামনে তুলসী গাছ, লাল কাপড় বাঁধা আর দরজায় আঁকা তন্ত্রচিহ্ন। রিমন ডাকল, বাবাজি, বাবাজি। ভেতর থেকে ভারী কণ্ঠে উত্তর এলো, ভেতরে আয়। কুটিরের ভেতর ঢুকতেই রিমন শিউরে উঠল। চারদিকে ধূপের গন্ধ, শুকনো লঙ্কা, তাবিজ আর অনেক পুরনো বই। মাঝখানে বসেছিলেন শিবনাথ বাবাজি। সাদা দাড়ি, কপালে সিঁদুর, চোখ দুটো গভীর ও শান্ত। তিনি মৌর দিকে তাকিয়েই বললেন, মেয়েটার গায়ে ছায়া পড়েছে। রিমন কেঁপে উঠল, বাবাজি, আমার বোনকে বাঁচান। শিবনাথ বাবাজি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুলে বললেন, আজ রাতেই কাজ করতে হবে। পূর্ণিমা আসছে। পূর্ণিমার রাতে মায়াবতী মেয়েটাকে নিয়ে যাবে। মো ভয়ে কাঁদতে লাগল, আমি মরব না তো? বাবাজি ধীরে মাথা নাড়লেন, যদি আমি বেঁচে থাকি তুই বাঁচবি। এই কথাটা শুনে রিমনের বুক কেঁপে উঠল। রাত নামল। পূর্ণিমার আলো জঙ্গলের ফাঁক দিয়ে পড়ছে। শিবনাথ বাবাজি মৌকে একটি কালো তাবিজ পরিয়ে দিলেন। তারপর রিমনকে বললেন, যাই হোক, তুই চোখে চোখ রাখবি না। মায়াবতীর চোখে তাকালে তোর আত্মা বেরিয়ে যাবে। তারা 3 জন শ্মশানের দিকে রওনা দিল। শ্মশানে পৌঁছেই বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। আগুনের মতো একটা নীল আলো দেখা গেল বটগাছের নিচে। বাবাজি মাটিতে একটি তন্ত্রচক্র আঁকলেন, চারদিকে ছাই ছড়ালেন। তারপর মৌকে চক্রের মাঝখানে দাঁড় করালেন। বাবাজি বললেন, যদি কিছু হয় তুই চক্রের বাইরে পা রাখবি না। তারপর তিনি মন্ত্র শুরু করলেন, ও কালী, কালী, মহাকালী, রক্ষা করো। হঠাৎ চারদিকে বাতাস ঘুরতে লাগল, কুয়াশা জমে গেল। দূর থেকে ভেসে এলো নারীর হাসি। রিমনের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দেখল বটগাছের ছায়া নড়ছে। ছায়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক নারী। তার শাড়ি ছেঁড়া, চুল লম্বা, পা মাটিতে পড়ছে না, মুখটা অর্ধেক পোড়া, কিন্তু চোখ দুটো লাল।
মৌ কেঁপে উঠল। ওই ওই সে! মায়াবতী হেসে বলল, মেয়েটা আমার, বহুদিন ধরে ডাকছি। শিবনাথ বাবাজি শক্ত গলায় বললেন, এ মেয়ে তোকে দেব না। মায়াবতী হাসল, তুই কে বাধা দিবি? তুই তো মানুষ। বাবাজি তাবিজ বের করে আগুনের দিকে ধরলেন। মানুষ হলেও আমি মন্ত্র জানি। মায়াবতী হঠাৎ চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল। তার লম্বা নখ বাবাজির দিকে এগিয়ে এলো। বাবাজি এক মুহূর্ত দেরি না করে মন্ত্র পড়লেন, ও হ্রিং ক্রিং ছায়া বন্ধন। হঠাৎ তন্ত্রচক্র থেকে আগুনের রেখা উঠল। মায়াবতী চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু সে থামল না। সে রিমনের দিকে তাকালো। রিমনের মাথা ঘুরতে লাগলো। মনে হলো কেউ তার বুক থেকে শ্বাস টেনে নিচ্ছে। রিমন পড়ে যেতে যাচ্ছিল। মৌ চিৎকার করল, দাদা! ঠিক তখন বাবাজি নিজের হাতে থাকা তাবিজ ছিঁড়ে ফেললেন এবং সেটা রিমনের দিকে ছুড়ে দিলেন। তাবিজটা রিমনের বুকে লাগতেই রিমনের চোখ খুলে গেল। সে হাঁপাতে লাগল। বাবাজি বললেন, তুই বেঁচে থাক, মেয়েটা বাঁচবে। মায়াবতী এবার বাবাজির দিকে তাকালো। তুই নিজের প্রাণ দিচ্ছিস? বাবাজি শান্ত গলায় বললেন, হ্যাঁ, কারণ তোর অভিশাপের শেষ আজই। মায়াবতী হঠাৎ বিকট হাসল, তাহলে তুই মর। সে বাবাজির দিকে ঝাঁপিয়ে পড়ল। বাবাজি একদম নড়লেন না, শুধু চোখ বন্ধ করে শেষ মন্ত্র পড়লেন, ও মহাকাল, আত্মা মুক্তি দাও। এক মুহূর্তে আকাশে বজ্রপাত হল। শ্মশানের মাটি কেঁপে উঠল। বটগাছের পাতা ঝরে পড়ল। মায়াবতীর শরীর ধোঁয়ার মতো কাঁপতে লাগল। সে চিৎকার করল, না, আমি যেতে চাই না। বাবাজি গর্জে উঠলেন, যেতে হবে, তোর পাপের সময় শেষ। মায়াবতী ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে যেতে লাগল। তার লাল চোখ দুটো শেষবারের মতো জ্বলে উঠল। তারপর সব অন্ধকার। হঠাৎ সব শান্ত হয়ে গেল। মৌ কেঁদে উঠল, বাবাজি, বাবাজি। রিমন দৌড়ে গেল বাবাজির কাছে। বাবাজি মাটিতে পড়ে আছেন। তার শ্বাস চলছে না, কিন্তু মুখে শান্ত হাসি। রিমন কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাদের বাঁচালেন। মৌ কাঁদতে কাঁদতে বাবাজির পায়ে মাথা রাখল। ঠিক তখন শ্মশানের বাতাসে একটা ফিস ফিস শব্দ ভেসে এলো, বাঁচিয়ে দিলাম, কিন্তু মনে রেখো, ভূত মরলেও অন্ধকার থাকে। রিমন আর মৌ একসাথে পিছনে তাকালো। দূরে বটগাছের নিচে দাঁড়িয়েছিল বাবাজির ছায়া, কিন্তু বাবাজি তো মাটিতে পড়ে আছেন। ছায়াটা ধীরে ধীরে হাত তুলে আশীর্বাদের মতো করল, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। সেদিনের পর থেকে নিশিতপুরে আর কেউ হারায়নি। শ্মশানের বটগাছ শুকিয়ে গিয়েছিল, কিন্তু গ্রামের মানুষ বলে, পূর্ণিমার রাতে যদি কেউ শ্মশানের পাশে দাঁড়ায়, তাহলে বাতাসে ভেসে আসে এক শান্ত কণ্ঠ, ভয় পাস না, আমি আছি।